মঞ্জুর ভাই, আপনি দেখেছেন একটা জিনিস, গত কদিন ধরে আলোচনা হচ্ছে এটা নিয়ে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভারত সফরে যাবেন কি যাবেন না। ভারতের দিক থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, নানা ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে, এবং এমনও বলা হচ্ছে যে এটাই মানে না, এবার না গেলে আগামীতে সংকট আরো বাড়বে, দুই দেশের সম্পর্ক একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে। এ ধরনের নানা ধরনের রিপোর্ট আমরা ভারতীয় মিডিয়াতে দেখছি, বিশ্লেষণও দেখছি। সেখানে উদ্বেগের পাশাপাশি এক ধরনের প্রচ্ছন্ন হুমকিও যেন আমি দেখছি যে এবারেই তোমার জন্য শেষ সুযোগ, আসলে আসো, না আসলে গেলা। এই ধরনের নানা ধরনের আমার কাছে একটু হুমকির মতো মনে হচ্ছে। তো প্রশ্নটা হলো যে বাংলাদেশের পক্ষ থেকে যে শর্তগুলি দেওয়া হয়েছে, সেই শর্তগুলো কতটুকু আসলে কূটনীতি সুলভ, কতটুকু আমাদের রাষ্ট্রীয় স্বার্থের অনুকূলে থাকবে, অথবা না গেলে পর যে আলোচনাই আপনি না করেন, তাহলে পেন্ডিং যে ইস্যুস গুলো আছে সেগুলোর সলিউশন আপনি কিভাবে আশা করতে পারেন। তো এগুলো মিলিয়ে আপনার মূল্যায়নটা কি যাওয়া না যাওয়ার ব্যাপারটা নিয়ে? এখানে আহ, যে বিষয়টা এই মুহূর্তে এটা একটা চলমান বিষয়। ভারত কিংবা বাংলাদেশ কিন্তু এখনো বলে নেই যে এই সফরটা ক্যান্সেলড হয়ে গেছে কিংবা পোস্টপন্ড হয়ে গেছে। ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তিনি বলেছেন যে আলোচনা চলছে, এবং তাদের প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে এই সফরটাকে তিনি মেমোরেবল করতে চান। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সফরটা করার জন্য ভারতের আহ, ভারতের এই একটা পরিবেশ সৃষ্টি করা, কন্ডিউসিভ এবং প্রপিশিয়াস, অর্থাৎ আহ, মানে একটা শুভ বিষয় আর কি চাচ্ছেন, তারা চাচ্ছেন যে বিষয়টা যেন সহজ হয়। এইখানে কিন্তু একটা ডিপ্লোম্যাসি চলতেছে। এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ বলছে না যে আমরা যাব না, আবার ভারতও বলছে না তুমি যদি না আসো তাহলে আর মানে সফর কোনোদিন আর সম্পর্ক ভালো হবে না। যে কথাগুলি বলা হচ্ছে যে বলে দিচ্ছে যে 21, 22, 23 অগস্টের মধ্যে না গেলে আর কখনোই স্লট পাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, 8 ঘন্টার। এগুলি কিন্তু আহ ভারতের অফিসিয়াল কোনো কথা না, এগুলি বিভিন্ন রকমের পত্র পত্রিকা মিডিয়া এগুলি বলছে। অফিসিয়ালি হচ্ছে যে আহ আলোচনা চলছে, পেন্ডিং। এখন বাংলাদেশ যে বিষয়টা আহ উল্লেখ করেছে, আগে উল্লেখ করেছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং প্রত্যাবর্তন না, প্রত্যর্পণ, অর্থাৎ তাকে হ্যান্ড ওভার করতে হবে, কারণ সে এখানে একটা মামলায় সে অভিযুক্ত হয়েছিল এবং দণ্ডিত আসামি। আর হচ্ছে যে ওসমান হাদি, তার যে হত্যাকারীরা সে ভারতে ধরা পড়ছে, তাদেরকেও পাঠাতে হবে। এখন এটা তো একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়া হচ্ছে যে আইনি প্রক্রিয়া। ভারতে এখানে একটা আইনি প্রক্রিয়া আছে এবং আমাদের সাথে একটা বন্দি বিনিময় চুক্তি আছে, অর্থাৎ বাংলাদেশ ইচ্ছা করলে যদি তার দণ্ডিত কোনো ব্যক্তিকে ভারতের কাছে বলতে পারে তুমি তাকে পাঠিয়ে দাও। এই পাঠিয়ে দেওয়া প্রক্রিয়াটা কিন্তু একেবারে সহজ সরল না। এটাকে শুরু করবে বাংলাদেশের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বলবে যে এই ব্যক্তি এই অপরাধে করেছে এবং এই অপরাধে তিনি দণ্ডিত হয়েছেন, এবং তার যে বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে তার আর অ্যাপিল করার কোনো সময় নেই। সেই ক্ষেত্রে এইসব কাগজপত্র, সার্টিফাইড পেপার যদি আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে ভারতীয় ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হয়, তাহলে ভারত সেইখানে একটা জুডিশিয়াল প্রসেস ইনিশিয়েট করবে, একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেবে বিষয়টা সঠিক কিনা, সঠিক ব্যক্তি কিনা, কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। তারপরে তারা যদি মানে দরকার হয় তারা কোর্টের, হায়ার কোর্টেরও তারা পারমিশন নিয়ে হ্যান্ড ওভার করে দেবে। এই প্রক্রিয়াটা বেশ জটিল এবং টাইম কনজিউমিং। সেখানে আরো, যেহেতু আমাদের একটা চুক্তি আছে, সেখানে বলা আছে যে যদি রাজনৈতিক ভাবে কেস হয় কিংবা যদি কোর্টটা হয় মানে কন্ট্রোভার্সিয়াল কোর্ট হয়, তাহলে তারা হয়তো নাও পাঠাতে পারেন। এই তারা কেন, বাংলাদেশের জন্য একই কথা প্রযোজ্য। সুতরাং এখানে যে সে আসবে তারপরে আমাদের প্রধানমন্ত্রী যাবেন, এই জিনিসটা ওইরকম না। তবে এখানে কিন্তু একটা
অপশন আছে, ডিপ্লোম্যাটিক অপশন আছে। তারা কিন্তু জুডিশিয়াল প্রসেসটা শুরু করতে পারেন। তারা বলতে পারেন যে এতদিনের টাইম ফ্রেমের মধ্যে আমরা এই প্রসেসটাকে সম্পন্ন করে আমরা এই যে দণ্ডিত ব্যক্তি তাদেরকে আমরা আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো। সুতরাং এখানেও কিন্তু ডিপ্লোম্যাসি করতে পারে, এটা একেবারে না হয়ে যাচ্ছে না। এখানে বাংলাদেশ পক্ষ থেকে যে কন্ডুসিভ এবং প্রপিশিয়াস যে কথা দুইটা বলা হয়েছে, এটার ভিতরে ডিপ্লোম্যাসি আছে। আর ভারত বলছে যে মেমোরেবল করতে চাই, অর্থাৎ আমরা চাই। কিন্তু যদি শেষ পর্যন্ত এই সফরটা না হয়, কারণ এই সফরটা না করার পেছনে কিন্তু ডোমেস্টিক একটা প্রেশার আছে, বড় ধরনের প্রেশার আছে, যেমন জামাত এবং এনসিপি এবং একটা ব্যাপক জনগোষ্ঠীও কিন্তু ভারত বিরোধী মনোভাব পোষণ করে। এখানে ওখানে যদি যায় এবং সেখানে যদি একটা ভালো পরিবেশে তাদেরকে মানে রিসিভ করা হয়, সেটা ডোমেস্টিক পলিটিক্স এর জন্য তারেক রহমানের বা বিএনপির জন্য সুবিধাজনক হবে না। তোমরা ভারতে যে ভারতের কথা অনুসারে তোমরা কাজ করতেছো, এবং এটা হলে জামাত, এনসিপি এবং অনেক ভারত বিদ্বেষী কিংবা এক্সট্রিমিস্ট অনেক দলের জন্য রাজনীতি করা কঠিন হয়ে যায়। আচ্ছা, ভারতের সাথে তারা আমি একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন আপনাকে করি। ধরেন এই মুহূর্তে যদি জামাত এনসিপি ক্ষমতায় থাকতো, আপনার কি মনে হয় এই ধরনের একটা আমন্ত্রণ এলে তারা যেত না? যদি বাংলাদেশের জন্য ভালো চায় এবং দেশের জনগণের যদি সুখ শান্তি চায়, তাহলে তো প্রত্যেক গভর্নমেন্টের উচিত তার প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক মেনটেন করা। একটা মানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যে সম্পর্কটা মেনটেন করা, সেটা করা তো প্রয়োজন। এবং সেটা যদি তারা করে, তারা দেশের জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে, প্রতিবেশীদের জন্য ভালো হবে, একটা উইন উইন সিচুয়েশন। কিন্তু সেটা তারা করবে কিনা আমার মনে হয় না। তারা তাদের তো রাজনীতির মূল পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা। এখন এই ভারত বিরোধিতাকে যদি আপনার ভারতের বন্ধুত্বে রূপান্তরিত করে ফেলেন, তাহলে তো রাজনীতি থাকে না। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বরং তাহলে অপেক্ষাই করি, দেখা যাক কি দাঁড়ায়। তো আমি যদিও ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো আসলে আলোচনা ছাড়া তো আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন। যা কিছু আপনি করতে চান না কেন, আলোচনা তো করতে হবে। এখন ধমক দিয়ে, অভিমান করে, রাগ দেখিয়ে আপনি আলোচনায় জয়ী হয়ে যাবেন, এটা অনেক সময় হয়তো বড় দেশের ক্ষেত্রে সম্ভব হতে পারে, কিন্তু ছোট প্রতিবেশীর পক্ষে সম্ভব কিনা আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, এটা নিয়ে হয়তো জিওপলিটিক্যাল অনেক সমস্যার আমাদের জন্য সৃষ্টি হতে পারে। আমরা চাইবো তো যে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকুক, এবং বাংলাদেশের সাথে ভারতের অনেক অর্থনৈতিক বিষয় আছে, গ্যাসের বিষয় আছে, বিদ্যুতের বিষয় আছে। ভারত থেকে আমরা 3000 মেগাওয়াট বিদ্যুৎ আনি। আদানির ধরেন 1500 মেগাওয়াট, কিন্তু ভেড়ামারা, তারপরে ত্রিপুরা এবং নেপাল থেকেও 40 মেগাওয়াট বিদ্যুৎ আসে ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে। সুতরাং এখানে সম্পর্কটা থাকা ভালো, যাতে ভারতও সুবিধাপ্রাপ্ত হয়, বাংলাদেশও সুবিধাপ্রাপ্ত হয়। যেমন আমাদের একটা 131 কিলোমিটারের একটা পাইপলাইন তৈরি করা হয়েছে এই ভারতের নমুলগড়ি রিফাইনারির থেকে আমাদের উত্তরবঙ্গের সৈয়দপুর, খুব সম্ভব সৈয়দপুর পর্যন্ত একটা করা হয়েছে পাইপলাইন। ওই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসে এবং হাই স্পিড ডিজেল, সার্ফে ফার্নেস অয়েলও আসে। একটা ফিনিশড অয়েল প্রোডাক্টস আসার জন্য এই লাইনটা তৈরি করা হয়েছে। ওইটা ইউটিলাইজ করে কিন্তু আমরা আমাদের জ্বালানি সমস্যার কিছুটা হলেও সমাধান করতে পারি, কারণ আমাদের তো ডিজেল দরকার। আমাদের তো বিভিন্ন ক্ষেত্রে ডিজেলের একটা ব্যাপক প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। এমনি আপনি ডিজেলের প্রসঙ্গ তুললেন, আমরা হয়তো জ্বালানি সমস্যা নিয়েও কথা বলতে চাইতাম, কিন্তু এটা নিয়ে এরই মধ্যে অনেক আলাপ হয়ে গেছে। আমি একটু অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হলো যে সরকার ক্ষমতায় আসার পর আমিও বিভিন্ন জনকে বলেছিলাম এবং অনেকের সঙ্গে আমার আলাপও হয়েছিল। আমার একটা সাজেশন ছিল যে আপনারা
যদি প্রথম কোনো একটা প্রতিষ্ঠানকে সক্রিয় এবং কার্যকর করতে হয় তাহলে দুদককে করেন। কিন্তু আমি দেখলাম যে সরকার দুদককেই সবচেয়ে পরে হাত দিল, এবং অনেক দিন পরে, প্রায় বলা হয় থাকে ওরা দায়িত্ব নেওয়ার পরে 180 দিন হয়ে গেছে, ওনারা দায়িত্ব নেওয়া বোধ হয় 13-14 দিন পরে আগের দুদকের কমিটি সবাই পদত্যাগ করে চলে গিয়েছিল। তারপরে এতদিন এটা কিন্তু ফাঁকাই ছিল। তো সর্বশেষ দেখলাম আমরা যে সোমবার দিন নতুন দুদকের চেয়ারম্যান এবং দুজন কমিশনারকে নিয়োগ করা হলো। তো এতদিন পরে যখন তারা নিয়োগ করলো, আমাদের প্রত্যাশা, আমার তো প্রত্যাশা ছিল যে এমন কাউকে নিয়োগ দেওয়া হবে যাকে দেখে আমরা বলবো বাহ, কি সুন্দর একটা কমিশন হয়েছে, এখন যদি কিছু হয়, অথবা তার এমন এমন অতীত থাকবে যে অতীতগুলো আমরা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে প্রকাশ করতে পারবো যে এই লোকের দ্বারাই কিছু করা সম্ভব, এমন মনে হচ্ছে। যাকে নিয়োগ দেওয়া হলো মিস্টার A.K.M. আসাদুজ্জামান, উনি আমাদের অবসরপ্রাপ্ত বিচারপতি একজন। বিচারপতিরা তো সবাই ভালো হয়, আবার বিচারপতিরা অবসর নেওয়ার পর অনেকে জেলেও যান, দুই ধরনের আমাদের দেশে আছেন। কিন্তু যাকে নিয়োগ দেওয়া হলো, তাকে নিয়োগ দেওয়ার পর আপনি কি দুদক নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন? না, প্রথমত দুদক নিয়ে আমি কোনো সময় খুব আশাবাদী ছিলাম না। কারণ দুদককে এমন ভাবে গঠিত করা হয়েছে, সব সরকারি দুদক তো গঠিত হয়েছে বিএনপি আমলে, এমন ভাবে গঠিত হয়েছে দুদক যে সরকারি কর্মকর্তা যারা যদি দুর্নীতি করেন তাদেরকে আপনার ধরার এটা খুব জটিল করা। আপনার দেখুন যে স্ট্রাকচারালি দুদক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বিকলাঙ্গ। বিকলাঙ্গ আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই, এখন তো দুদক খুব একটা স্ট্যাটিস্টিক্স রাখে না। দুদকে আপনার প্রতি বছর 15,000 থেকে 20,000 অভিযোগ আসে। এখন তার ভিতর থেকে 1,000 কিংবা তারও কম অভিযোগকে অনুসন্ধান করে, তারপরে তার ভিতর থেকে 400-500কে অনুসন্ধানকে তারা তদন্ত করে। চার্জশিট হয় 200-250, এবং অভিযুক্ত হয় গড়ে 150-160। আপনি চিন্তা করেন, আপনার একটা কান্ট্রি, সেখানে 18-20 কোটি লোক, তা এবং দুর্নীতিতে সে বহুবার ফার্স্ট হয়েছে, সেই দেশে আপনার 100-150 মাত্র লোক এই দুর্নীতির জন্য দণ্ডিত হয়। তার মানে যে দণ্ডপ্রাপ্তের দিক থেকে, দণ্ডপ্রাপ্ত না হলে তো আপনি বলতে পারবেন না যে সে একজন দুর্নীতিবাজ লোক। সেই হিসাবে পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ হচ্ছে বাংলাদেশ। আমি আর একটা উদাহরণ দেই, সিঙ্গাপুর হচ্ছে দুর্নীতিতে খুবই কড়া, সেখানে দুর্নীতি হয় না বলেই চলা হয়, ধরা হয়। একেবারে প্রথম দিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর। আপনি দেখেন সিঙ্গাপুরের লোক সংখ্যা আমাদের তুলনায় 30 ভাগের 1 ভাগ। সিঙ্গাপুরে 600-700 লোক প্রতি বছর দুর্নীতির দায়ে দণ্ডিত হয়। তার থেকে আপনি বুঝতে পারেন যে আমাদের এইখানের এই দুদক একেবারেই একটা অকর্মণ্য প্রতিষ্ঠান। আর একটা হচ্ছে যে যাদেরকে এইখানে দেওয়া হয়েছে তারা খুবই যে জাতীয়ভাবে পরিচিত কোনো ব্যক্তি নন, এবং তারা যে দুর্নীতি বিরোধী কোনো কর্মকাণ্ড করছেন, মানে যথেষ্টভাবে দুর্নীতির এগেইনস্টে কার্যকরী ছিলেন, এ ধরনের বিষয় খুব একটা জানা যায় না। কারণ তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জাতি খুব একটা জানে না, হয়তো এখন এখন জানবে। এখন তারা হয়তো জানবে যে এদের পাস্ট কি। কিন্তু অনেক লোক তো আছে এই দেশে যারা দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, সোচ্চার ছিল, অনেস্ট ছিল। আপনার সরকারি বেসরকারি বড় পদে থেকেও তারা কোন রকমের দুর্নীতির সাথে জড়াননি, এরকম লোক এই জাতিতে নাই, আছে। তবে আমি মনে করি কি, এই দুদককে পুনর্গঠন করা উচিত এইভাবে যে প্রত্যেকটা দুদকের যে এখন আছে 5,000-এর মতো স্টাফ, সেখানে আরো আপনার 10-15,000 স্টাফ কিন্তু বাড়ানো যায়। প্রজাতন্ত্রের অনেক জায়গায় অনেক কর্মচারীরা আছেন, তাদের কর্ম নাই, আপনি তাদের খুব কম কাজ করেন। আমি নাম বলতে চাচ্ছি না, তারা হয়তো বিব্রত হবেন। তাদেরকে ধরে এনে রিঅ্যাসাইন করা যায় দুদকে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অধিদপ্তর,
প্রত্যেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ সেল করা দরকার। সেখানে দুদকের লোক থাকবে, সেই মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তারা দুই একজন থাকবেন, আইন আইন আইনবিদ থাকবেন, সিভিল সোসাইটির লোকও থাকতে পারে। এখন সেই সেলটা দুর্নীতি প্রতিরোধ করবে এবং দুর্নীতি যদি হয় সেইখানে তারা যেন তদন্ত করে চার্জশিট তারা দিতে পারে, তারা যেন নিজেরাই চার্জশিট দিতে পারে। যেমন চুরি হলে একটা অধিদপ্তরে চুরি হলে কি করে, সেখানে সাথে থানায় জানায়। কিন্তু এইখানে কি হচ্ছে যে আপনি দুদকের হেড অফিসে জানাবেন, তারা প্রথমে অনুসন্ধান করবে, যদি এলিমেন্ট পায় দুর্নীতির তাহলে তারা তখন তদন্ত করবেন। তদন্ত করার পরে চার্জশিট কিন্তু ওই কমিশন ছাড়া কেউ দিতে পারে না, চার্জশিট কিন্তু কমিশন ছাড়া কেউ দেওয়ার কোনো এখতিয়ার নাই। এখন এইভাবে যদি চলে তাহলে আপনি কয়টা চার্জশিট দিতে পারবেন? সুতরাং দুদককে ভেঙে দিয়ে নতুন ভাবে এইভাবে যদি দুদক করা হয়, যে দুর্নীতি বিরোধী দুর্নীতি প্রতিরোধ সেল যদি থাকে প্রত্যেকটা বড় বড় অর্গানাইজেশনে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, এবং যেসব জায়গায় দুর্নীতি হয় বড় বড় বিজনেস প্রতিষ্ঠানে, সেইখানে যদি দুদকের স্থায়ীভাবে থাকে তাহলে দুর্নীতি কমে আসবে। আর যদি দুর্নীতি কমে না আসে তাহলে শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে, ইউনূসের যেমন পতন হয়েছে, এরশাদের যেমন পতন হয়েছে, দুর্নীতি আমাদের নাম্বার 1 এনিমি। বাংলাদেশের জন্য দুর্নীতি হচ্ছে একটা মরণ ব্যাধি, ক্যান্সার। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আরেকটা প্রশ্ন ছোট করে জানতে চাই আপনার কাছে, যদি আপনি সংক্ষেপে একটু বলেন। যে দেখুন, আমাদের এই সরকারের তো 180 দিন হলো, 6 মাস। 6 মাসের মূল্যায়ন নানাভাবে করছে, সরকার নিজেও করেছে এবং জামাত ইসলাম করেছে এবং ইসলামী আন্দোলন দেখলাম করেছে। ব্যক্তি হিসেবে আমাদেরও একটা প্রত্যাশা ছিল। 6 মাসের মাথায় এসে আপনার প্রত্যাশার কতটুকু মিটেছে এবং আপনি সরকারকে কিভাবে দেখছেন 6 মাস পরে এসে? না, আমরা তো আশা করেছিলাম। আপনি দেখুন যে আমাদের জাতীয় জীবনে একটা দুর্যোগময় পরিস্থিতি পাস করতেছি। আপনার 2024 সনে জাতি একটা সরকারের উপরে অনাস্থা দিল, জাতি সেই সরকারকে দেশ ছাড়া করে দিয়েছে, শেখ হাসিনা সরকার। তারপরে 2025 সনে আর একটা সরকার আসলো, ইউনূস সরকার। সেখানেও মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু ইউনূস সাহেব যেটা করলেন, উনি দুর্নীতির একেবারে মেলা বসায় দিলেন এবং নিজেও দুর্নীতির সাথে জড়িত হয়ে গেলেন, মব কালচার সৃষ্টি করলেন। একটা জেনারেশনকে উনি দুর্নীতিবাজ, নীতিহীন করে চলে গেলেন, ওনাকে জাতি সরিয়ে দিল। তারপরে আসলো একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। ট্র্যাডিশনালি একটা দল যেভাবে আসে ঠিক সেইভাবে আসছে। জাতি কিন্তু অনেক আশা করছে, সেই সাথে সাথে আমিও অনেক আশা করছি যে এবার হয়তো আমরা আমাদের নতুন গণতান্ত্রিক পথে, সুশাসনের পথে একটা যাত্রা শুরু হবে। তবে 6 মাস যথেষ্ট সময় না একটা সরকারকে ফাইনাল এভালুয়েশন করার। কিন্তু কিছু কিছু ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে হতাশ। যেমন দুর্নীতি তো আগের মতো আছে, অনেক ক্ষেত্রে বলা হয় বেশি আছে। আবার যে চাঁদাবাজি কিন্তু কমাতে পারে নাই এই সরকার, চাঁদাবাজি কমাতে পারে নাই। আরেকটা জিনিস দেখুন, আমি তো ব্যক্তিগতভাবেই জানি যে বিষয়গুলি, যে বালু লুটের মহোৎসব চলতেছে, মারামারি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, নদীর ভাঙ্গন শুরু হয়ে গেছে। আপনার সেইখানে মাদারীপুরে দেখলাম গত পরশুদিন আপনার মশাল মিছিল হয়েছে, কারণ ওইখানে আড়িয়াল খাতে ব্যাপকভাবে আপনার অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যার ফলে পার ভেঙে যাচ্ছে। নদীর পাড়ের লোকেরা, ভাঙনে যে কি ব্যাপক ক্ষতি হয় সেটা তো অনেকে বুঝে না। ভাঙনে সবকিছু চলে যায়, কিছু থাকে না। এখন এইখানে সরকার কি করতে পারছে? কিছুই করতে পারে নাই। কোন রকমেরই কোন কার্যক্রম আমরা দেখতেছি না। এইসব কিছু কিছু বিষয়, আরো অনেক বিষয় আছে, আমরা হতাশ হচ্ছি। হতাশা আসলেই বাস্তব, শুধু আমি না, সাধারণ লোকের মধ্যেও এক ধরনের হতাশা হচ্ছে। জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে না। এটা আগের সরকারের হেরিটেজ, আগের সরকারের কারণেই হচ্ছে। এটা তো বললে তো হবে না। সরকার তো বর্তমান সরকার, এবং আগামী
15 দিনের মধ্যে কি বিদ্যুৎ সমস্যার সমাধান হবে? অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে এই গরমের ভিতরে। এখন বিদ্যুৎ কেন্দ্রিক হয়ে গেছে মানুষজন ধরেন সব বাসে এসি না থাকুক, ফ্যান তো আছে, ফ্যান তো চলতে হবে, এবং বিল্ডিংও তো সেইভাবেই তৈরি হয়েছে। আগের দিনের যে বাড়ি ঘরগুলি ছিল খোলামেলা ছিল সেইভাবে, এখন অনেক বাসাই হচ্ছে একেবারে মানে কি বলবো, জানলা কপাট খুবই কম, জানালা কম, তারা ফ্যানের উপরে কিংবা এসির উপরে নির্ভর করে। এখন এই যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, এটার কারণটা কি? কারণটা আমাদের যে গোড়াতেই গলদ ছিল, শেখ হাসিনা সরকার যে সমস্যাটা সৃষ্টি করে গেছে, সেই সমস্যাটা হচ্ছে যে বিদ্যুৎকে সম্পূর্ণভাবে আপনার বিদেশ নির্ভর করছে। যেমন ভারত থেকে আপনার 3000 মেগাওয়াট বিদ্যুৎ আসবে, তার মধ্যে 40 মেগাওয়াট আবার নেপাল থেকে আসবে, কিন্তু ভারতীয় ট্রান্সমিশন লাইন ইউজ করে। তারপরে আপনার যে গ্যাস উত্তোলনকে বন্ধ ছিল, গ্যাস গ্যাস উত্তোলন বন্ধ থাকার ফলে বা স্লো ছিল, আপনার ডোমেস্টিক গ্যাস উৎপাদন কিন্তু কমে গেছে। এখন কি হচ্ছে যে সবচেয়ে দামি জ্বালানি যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি, দুইটা টার্মিনালের মাধ্যমে আসে, দুই টার্মিনালের মাধ্যমে এসে এটাকে রিগ্যাসিফিকেশন করে, সেটা পাইপলাইনে দেয়, কারখানায় দেয়, এবং আমাদের যে ওই বাড়ি ঘরের যে গ্যাস, সিলিন্ডার গ্যাস, এইসবে তারা সিলিন্ডার গ্যাস আবার অন্য সিস্টেম, এগুলি তারা ই করতেছে। জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে একটা মাস্টার প্ল্যান ছিল, সেই মাস্টার প্ল্যানকে সম্পূর্ণভাবে ইগনোর করে কমিশন খাওয়ার জন্য এই কায়দাটা করছে। তারা দেশে বিদ্যুৎ উৎপাদন করতে দেয় নাই, দেশে বিদ্যুতের উৎপাদন করতে পারতো। আমাদের যে খনি ছিল, খনি থেকে কয়লা উঠিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে আমাদের কিন্তু অনেক সাশ্রয়ী হতো এবং আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারতাম। কোথাকার কতগুলি লোক তারা এসে বললো কি এনভায়রনমেন্ট ধ্বংস হয়ে যাবে। এনভায়রনমেন্টে কি বুঝে এইসব লোকজন? তারা কেউ কোনোদিন ইকোলজি পড়ছে, এনভায়রনমেন্ট পড়ছে? এইসব লোকজন রাস্তায় নেমে আপনার আমাদের যে দেশীয় কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে তারা চলে গেছে। তারা দেশটাকে সম্পূর্ণভাবে, বলতে গেলে সম্পূর্ণভাবে এখন আপনার আংশিকভাবে, হলে সত্য কথা বলতে গেলে বলতে হবে, দেশ এখন আংশিকভাবে বিদ্যুতের জন্য বিদেশ নির্ভর। কয়লা নিজেদের কয়লা ইউজ হবে না, কিন্তু বিদেশি কয়লা এনে কয়লা চালাবে। জি ঠিক আছে, এগুলো আমরা বুঝলাম, কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানে কেবল জ্বালানিতে সমস্যা আছে, কিন্তু অন্যান্য যে ক্ষেত্রগুলিতে আমি বলতে চাচ্ছিলাম যে সরকারের আপনি 6 মাসের পারফরমেন্স নিয়ে আলোচনা করছিলাম আমরা। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বলেন, অথবা শিক্ষা ক্ষেত্রে বলেন, অথবা আপনার বিভিন্ন অন্যান্য যে মানে আপনার সামাজিক সুরক্ষা যে বিষয়গুলো আছে, এগুলোর ক্ষেত্রে আপনার মানে পারফরমেন্স নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আপনি কি দেখছেন? আপনি সব মিলিয়ে যদি ছোট করে বলেন যে আসলে আপনার পারফরমেন্স আপনি হ্যাপি কিনা? না, সেখানে তো আশানুরূপ কিছু নাই। আপনি দেখেন পুলিশ বাহিনী এখনো তার আত্মবিশ্বাস ফিরে পায় নাই। রাত্রে দেখা যায় যে গ্রামের দিকে পুলিশ বের হয় না, এবং গ্রামে যেমন ডাকাতি শুরু হয়ে গেছে। আপনার মব হয়, এখনো তো মব হয়, এখনো তো লোকজনকে মারা হয়, এখনো আপনার ফলস কেস দিয়ে মানুষকে হেনস্থা করা হয়। লক্ষ লক্ষ লোক ভুয়া মামলার কারণে এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছে। এগুলির থেকে আপনি কি মানে 6 মাসের পারফরমেন্স দেখে আপনি কি মানে পরবর্তী সময়ের জন্য কি আশা ছেড়ে দিচ্ছেন, নাকি আশা ছাড়ছেন না? না, আমি আশা ছাড়বো না। আমি মনে করি যে একটা নির্বাচিত সরকার আসছে, তাদেরকে 6 মাস পার হয়ে যাওয়ার পরে আমি এই সমালোচনাটা করলাম, তারা যেন কারেক্টেড হইতে পারে, তারা যেন এই সেক্টর গুলিকে, আমি আলোচনা করলাম, আরো অনেক সেক্টর আছে, এবং তাদের তো সবচেয়ে হচ্ছে কি যে এই সমালোচনার সাথে সাথে আমি আরেকটা কথাও বলি, যে এই সরকারের যদি বড় ধরনের সাকসেস হয়ে থাকে, সেটা হচ্ছে কি যে এখন কোন লোক আর ভয় পায় না যে আমি সরকারের সমালোচনা করলে রাত্রে এসে আমাকে উঠিয়ে নিয়ে যাবে, এই বাহিনী, কোন বাহিনী এসে উঠিয়ে নিয়ে যাবে এবং আমাকে গুম করে দিতে পারে। যেমন আপনার আগে তো হামেশা এই ধরনের ঘটনা ঘটছে, সেটা হচ্ছে না। আপনার ক্রস ফায়ার হচ্ছে না, আপনার পুলিশ মিছিলকারীদের উপরে নির্বিচারে গুলি করছে না। এই যে মানবাধিকারের ক্ষেত্রে যে উন্নতিটা হয়েছে, যদিও সরকার নিজেরা এটা বলে না, কিন্তু আমি মনে করি কি যে এটা একটা
বড় ধরনের অ্যাচিভমেন্ট হয়েছে সরকারের জন্য, এই ধারাটা কিন্তু বজায় রাখতে হবে। তার মানে এই না অনেক ধন্যবাদ। যে হয়ে গেছে একেবারে সবকিছু শেষ হয়ে গেছে, তা না। এই ধারাটা বজায় রাখতে হবে। মানবাধিকার, তারপরে যে বাক স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার, মানুষের চিন্তার অধিকার, মানুষের জীবনের অধিকার, এইগুলি সরকার এনশিওর করতে পারছে। তবে মব কালচারটা যদি ডাক্তার আব্দুল নূর স্যার, প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে হামে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, এই মুহূর্তে আসলে সমস্যাগুলো কোথায়, এবং এই যে হামে শত শত মানুষের মৃত্যু, শিশুর মৃত্যু, তার পেছনে যাদের দায় তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? সরকার টিকা ক্যাম্পেইন করেছেন, কিন্তু ক্যাম্পেইন করলেই তো কালকেই হামের প্রাদুর্ভাব বন্ধ হবে না। এই ক্যাম্পেইন সাকসেসফুল হলে দেখা যাবে যে 9 মাস থেকে 18 মাস পরে এই হামের প্রাদুর্ভাব কমবে। এটা তো আসলে কি আর বলা যাবে, এটা মানব সৃষ্ট একটি দুর্যোগ। কেননা হামের টিকায় যে অবহেলা করা হয়েছে, হামের টিকার ক্যাম্পেইন করা হয় নাই, যারা টিকা দেয়, যারা টিকা পরিবহন করে তাদেরকে বেতন দেওয়া হয় নাই। এই দায় দায়িত্ব তো কাউকে নিতে হবে, কিন্তু সেই দায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কাউকে আমরা দেখতে পাচ্ছি না যে তারা মনোযোগী। কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে, সংক্রমণ বাড়ছে, এটির পেছনের কারণ কি? সংক্রমণ বাড়ছে না, সংক্রমণ একই জায়গায় আছে, অর্থাৎ আগের মতোই লোকজন সংক্রমিত হচ্ছে। এর কারণ হচ্ছে হয় লোকজনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, অথবা যে টিকা দেওয়া হয়েছিল সেটা কাজ করে নাই। যাদের কারণে ঘটলো তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেই? এবং আমরা দেখলাম যে আদালতের সেটা তো আমরা জানি না। ইউনূস সরকারের নিয়োজিত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় বসে আছেন। ইউনূস সরকার যাদেরকে খায় খাতির করে অযোগ্য, মেধাহীন, কিন্তু নিজেদের পছন্দের কারণে নিয়োগ দিয়েছেন, এরকম লোকজন বিভিন্ন জায়গায় বসে আছেন। ইংরেজি না জানে এরকম লোক ইংরেজের দেশে বসে চাকরি করছেন। ভাই মরে গিয়েছে সেজন্য ভাইয়ের রক্তের বিনিময়ে পদ জোগাড় করে লোকজন বিদেশে চাকরি করছেন। এইখানে পতিত বাম ঘরানার বুদ্ধিজীবী সাংবাদিকদেরকে সবক দিচ্ছেন। এইখানে এক ধরনের উগ্রবাদী চেতনার লোক, মানবতাবাদী কবি নজরুলের ইনস্টিটিউটে বসে আছেন। বলে এরকম লোকের কি অভাব আছে নাকি? এবং এদেরকে তো আমরা ছোটবেলা থেকে চিনি। এদের সবাইকে বসিয়ে রাখা হচ্ছে। ইউনূস সরকারের একজন উপদেষ্টা এই সরকারের মন্ত্রী হয়েছেন। ইউনূস সরকারের রেখে যাওয়া শূন্য বিনিয়োগ, প্রায় শূন্য বিনিয়োগ আনতে পারা বিরাট চেয়ারম্যান বসে আছেন। কে নাই? ইউনূস সরকারের প্রিয় লোকেরা এই সরকারের প্রিয়, এরকম একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আর ইউনূস সাহেবের প্রতি যে কিছু লোকের প্রেম, এটা তো একেবারে অমর প্রেম। মানে এই প্রেম হচ্ছে স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে, এই টাইপের প্রেম। তো ইউনূসের কোনো অভিযোগের তদন্ত হয়েছে? এই যে ইউনূস সরকার এলএনজি টার্মিনাল তৈরি বা এলএনজি টার্মিনাল নিয়ে এসে বসানোর যে কন্ট্রাক্ট বাতিল করেছিলেন, যে কারণে এখন একটা এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেশ গ্যাস সংকটে নিপতিত হয়েছে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, কারখানা বন্ধ হচ্ছে, এইসব সিদ্ধান্তের দায় ইউনূস সরকারের নাই। সেগুলো তো ইউনূস সরকারকে কেউ দিচ্ছে না। উল্টা যে এলএনজি টার্মিনালটাতে আগুন ধরেছে সেটার কোম্পানি যে অ্যাক্সেলারেট এনার্জি, সেটা সিইও কে বা সেটার প্রধান কে? সেটার প্রধান পিটার হাস। এবং এক সময় আপনার মনে আছে কিনা জানি না, আমি এই কথাটা একটু বলতেই চাই। পিএল 480 চুক্তির অধীনে বাংলাদেশে গম আসার কথা ছিল, কিন্তু সেই গম বন্ধ হয়ে গেল, বাংলাদেশের সরকার বিপদে পড়লো। সেরকম অ্যাক্সিলারেট এনার্জির সঙ্গে আমাদের চুক্তি, তারা নিরবচ্ছিন্ন গ্যাস দিবেন, তারা যে গ্যাস দিতে পারছেন না, একটা আগুন ধরেছে বলে তারা যে রিডান্ডেন্ট আরেকটা এই ধরনের টার্মিনাল এনে দ্রুততম সময়ের মধ্যে সেখানে স্থাপন করে এটাকে ঠিক না করে তারা যে এটা মেরামত করে চালানোর চেষ্টা করছেন, এগুলা নিয়ে কি কোনো কথা হচ্ছে? কোনো কথা হচ্ছে না। উল্টা দেখবেন যে অ্যাক্সিলারেট আরো কন্ট্রাক্ট পাবে, কারণ আমেরিকার সঙ্গে একটা দাসত্ব চুক্তি করে গিয়েছেন ইউনূস, যে আমাদেরকে আমেরিকান কোম্পানি থেকে গ্যাস কিনতে হবে। এবং এই দাসত্ব চুক্তির আগেই কিন্তু আপনার মনে আছে এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, এই যে বিডার চেয়ারম্যান, সেই চেয়ারম্যান সাহেব বিদেশে গিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ড্রিল বেবি ড্রিল। তিনি ওইখানে একটা ভুয়া একটা গ্যাস এক্সপ্লোরিং কোম্পানি, যেটার কিনা তখনও পর্যন্ত ঠিক মতো ব্যবসায় শুরু হয় না, ওইটার সঙ্গে চুক্তি করে ফেসবুক কাঁপিয়ে দিয়েছিলেন। না, এরকম কাপাকাপি তো আমরা অনেক শুনেছি। চীন থেকে এলেন, চীন থেকে আসার পরে বলেন যে একেবারে বিনিয়োগ ঢেলে পড়ছে, ডক্টর ইউনূসের জন্য সবাই অপেক্ষা করে আছে, নানান রাষ্ট্রের রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা কি চান ডক্টর ইউনূস তারা দিতে প্রস্তুত। ওনার যে প্রতি সপ্তাহে মিথ্যা কথা বলার, প্রতিদিন মিথ্যা কথা বলার লোকজন ছিল, ওনার জন্য একজন মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীদের দল নিযুক্ত করা হয়েছিল, যেটা ছিল তার প্রেস উইং।
এই প্রেস উইংটা আসলে মূলত লায়ার্স উইং, মিথ্যা বলার জায়গা ছিল। হেন মিথ্যা নাই, তারা সেটা বলে নাই। তারপরে তারা কি করেছে, তারপরে তারা প্রধান উপদেষ্টার মুখ দিয়ে মিথ্যা বলিয়েছে। উনি আরাকানিদের কাছে গিয়ে মিথ্যা বলেছেন, আমাদেরকে মিথ্যা বলেছেন, বিশ্ববাসীর কাছে মিথ্যা বলেছেন। ওনার মিথ্যা বলার আমার ধারণা যে একটা কারণ হতে পারে যে বয়স হয়েছে, উনি ভুলে যান, ভুলে গিয়ে উনি আবল তাবল বলেছেন হয়তো। দেখেন ওনার মিথ্যা বলি, 1 লাখ কেয়ার গিভার জাপানে যাবে, কয়জন গিয়েছেন? লাখ লাখ দরখাস্ত এসেছে, এরপরে জায়গা পাওয়া যাবে না। তারা শুধু বলবে হ্যাঁ, কোথায় সেই দরখাস্তগুলা, কোথায়? লাখ লাখ তো দূরের কথা, দরখাস্তগুলো একটু পড়ে দেখতাম, তাই না? তারপরে উনি ডাক্তারদেরকে সমালোচনা করে উনি বন্দর দিয়েছেন। উনি চট্টগ্রাম গিয়েছেন, সেখানে গিয়ে উনি বলেছেন সরকারের কাছে স্বাস্থ্য ব্যবস্থা চাইবেন কেন, নিজেরা হাসপাতাল দেন, মালিক হন। উনি তরুণদেরকে চাকরি বাকরির ব্যবস্থা না করে জিরো আনএমপ্লয়মেন্ট নামের এক স্বপ্ন দেখিয়ে উনি কর্মসংস্থান সৃষ্টি না করে উনি বলেছেন উদ্যোক্তা হন। উদ্যোক্তা হবে ব্যাংকে গেলে ঋণ নাই, পকেটে নাই টাকা, উদ্যোক্তা কি দিয়ে হবে, বাতাস দিয়ে নাকি গ্রামীণ ব্যাংকের ঋণ দিয়ে? উনি সেটা বলেন নাই। উনি নিজের প্রতিষ্ঠানের জন্য নানা রকম সুবিধা নিয়েছেন, যেটা সরাসরি স্বার্থের দ্বন্দ্ব, সেটা নিয়ে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ব্যাংকের সিএসআর এর টাকা উনি গণভোটের মধ্যে দিয়েছেন, সেটা আবার নিয়েছেন কে? ওনার সাঙ্গপাঙ্গ বদিউল আলম মজুমদার। সেটা নিয়ে কোনো কথা হয়েছে? হয় নাই। যে লোকটা এই সরকারের সাথে সরাসরি সংশ্লিষ্ট, সে কি করে সরকারি প্রচার প্রচারণার টাকা নেয়? এটাও তো স্বার্থের দ্বন্দ্ব। ওনারই বিভিন্ন সময়ে ওনার বিভিন্ন কমিশনে থাকা ব্যক্তি, ওনার সঙ্গে গভীর বন্ধুত্বের ব্যক্তি ইফতেখারুজ্জামান সাহেব, সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে যে ইউনূসের সময় দুর্নীতি বেড়েছে, অথচ উনি বলেছেন দুর্নীতি নাকি উনি কমাবেন। উনি জিরো আনএমপ্লয়মেন্টের সাথে সাথে আরো বলেছিলেন জিরো এমিশন এবং জিরো পভার্টি। ওনার সময় দারিদ্র বেড়েছে এবং এমিশন কি কমেছে ওনার সময়? উনি এমিশন কমানোর কথা বলেছেন, অন্যদিকে ব্যাটারি রিক্সা ছেড়ে দিয়েছেন, পরিবেশ দূষণের চূড়ান্ত করেছেন। এই ব্যাটারি রিক্সার ব্যাটারিগুলি পরিবেশকে সীসা দিয়ে আক্রান্ত করে। আজকে বিএনপি সরকার এসে একটা প্রকল্প দেখলাম সেদিন হাতে নিয়েছেন, যে সীসা মুক্ত করতে হবে, শিশুদেরকে সীসার হাত থেকে বাঁচাতে হবে। অথচ লক্ষ লক্ষ মতভেদে 40 লক্ষ ব্যাটারি রিক্সা এবং এই 40 লক্ষ ব্যাটারি রিক্সাতে 80 লক্ষ ব্যাটারি এবং এগুলি সব সীসা, সব অ্যাসিড, এগুলিকে দিয়ে গিয়েছেন। চোরাই বিদ্যুতের লাইন করে এই ব্যাটারি রিক্সা বিদ্যুৎ নিচ্ছে, আর এদিকে আমরা বিল দিয়ে বিদ্যুৎ পাচ্ছি না, বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে। এগুলি তো উনি করেছেন। তাহলে যোগসাজশটা কোথায়? আন্ডার টেবিল ডিলের বিষয়টি আমরা জানি না। আমরা যেটা দেখেছি, উনি বেচতে এসেছিলেন, অভিযোগ করেছেন যে দেশ নাকি বেচা হয় ইন্ডিয়ান রুপিতে, কিন্তু উনি বিক্রি করেছেন মার্কিন ডলারে, এইটুকুই। না, তাহলে সেই মার্কিন ডলারের বিক্রি করার দেশ নিয়ে আমাদেরকে চলতে হবে এখন? সেটা রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবেন, যারা রাজনীতিবিদ তারা সিদ্ধান্ত নেবেন। জনগণ তো ক্ষমতাহীন, জনগণের তো শুধু বলার আছে, জনগণ শুধু বলতে পারে যে চুক্তিটা করে গিয়েছেন এটা তো দাসত্ব চুক্তি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আমি কোথা থেকে বাজার করব এটা বলে দিচ্ছে কে? যে আমার কাছে মাল বিক্রি করে সে এটা বলে দিয়ে বলছে তোমাকে আমার কাছ থেকে কিনতে হবে। এটা দাসত্ব চুক্তি না। আপনি পকেটে পয়সা নিয়ে বেরিয়েছেন, যেখানে সস্তায় মান সম্পন্ন পণ্য পাবেন সেটা কিনবেন। আপনি দাস চুক্তি করেছেন, যেখানে আপনাকে তার কাছ থেকে মাল কিনতে হবে। এখন মার্কিন ডলারে যে দেশ বিক্রি করা হলো, তাহলে সেখান থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা, বা বর্তমান সরকারের কোনো দায় আমি আছে জানি না। কিনা? আমি রাজনীতিবিদ না, আমি সাধারণ জনগণ। আমি খুবই একজন সাধারণ মানুষ। আমি শুধু বলতে পারি যে আমার সঙ্গে কি অন্যায় করা হয়েছে। আমি শুধু অভিযোগ জানাতে পারি যে আমি কোন অত্যাচার কিংবা কোন ধরনের অবহেলা কিংবা কোন অপমানের শিকার হয়েছি। বিচার তো আমি করতে পারি না, সমাধান আমার দেওয়ার দায়িত্ব আমাকে কেউ দেয় নাই। আমি শুধু অভিযোগটা করতে পারি। আপনি আমাকে একটা জিনিস বলেন, একজন ধর্ষিতা অভিযোগ করতে পারে যে সে ধর্ষিতা হয়েছে, কিন্তু সে কি গিয়ে বলতে পারে এই ধর্ষণ থেকে তাকে বাঁচানোর জন্য কি উপায়? এটা নির্ধারণ করার কথা সমাজের সমাজপতিতে, এটা নির্ধারণ করার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারীদের। তো আমি মানে জনগণ আক্রান্ত, জনগণ অবহেলিত, জনগণ কষ্ট পেয়েছে, সেই কষ্টের কথা জনগণ বলতে পারে। সমাধানের দায়িত্ব কি জনগণ নিজের হাতে রেখেছে? এই অবস্থায় এসে বিএনপি সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশা মানে আপনারা তো নিশ্চয়ই এক ধরনের প্রত্যাশা ছিল। বিএনপি সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে সুবিচার। তারা কেউ ইউনূস আর কেউ মঞ্জুরুল আলম পান না, এইভাবে বিচার না করে তারা যেন চিন্তা করেন, তারা যেন সুচিন্তিত সিদ্ধান্ত নেন,
ওনার যে 18 মাসের কিংবা ওনার যে 17 মাসের কিছু বেশি যে শাসন, সেই শাসন নিয়ে একটা গণতদন্ত হয় না কেন? আজকে এই যে বাংলাদেশের তথাকথিত সুশীলেরা যারা আওয়ামী লীগকে চেটে চেটে তাদের জিহ্বা ক্ষয় করে ফেলেছিলেন, সেই সুশীলেরা এখন কোথায়? কথাবার্তা আমরা বলতে গেলেই তো আবার আমাদেরকে কথিত সুশীল বানিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের সময় ইউনূসকে সমালোচনা করা যাবে না, ইউনূস সকল সমালোচনার ঊর্ধ্বে, এটা কেমন কথা, তাই না? আওয়ামী লীগের সময় 5 কিছু সুশীল ছিল চিহ্নিত, আমরা সবাই তাদেরকে জানি, তারা তো গর্তে লুকিয়েছে। কিন্তু আরেক শ্রেণী তাদের চেয়ে বেশি মাত্রায় যেই 5 শ্রেণীর সুশীল জন্ম নিল, এবং যারা প্রতিনিয়ত আমাদেরকে অ্যাটাক করছে, আপনাকে অ্যাটাক করছে নানান ভাবে। তারা ইউনূসের গুণগান গাইছে, ইউনূসের গুণগান গাইতে গাইতে তাদের পদ পদবি বাঁচানোর জন্য এখন এই সরকারেরও নানান ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই আছে, প্রত্যেকটা সরকারের ভুল ত্রুটি আছে। তাদেরকেও মানে তাদের ভুল ত্রুটিগুলো কোথায় সেগুলো না চিহ্নিত না করে তাদের পাও চাটছে। এদের থেকে মুক্তিটা কোথায়? এই তাহলে 5 সুশীল তৈরি করার একক কৃতিত্ব আওয়ামী লীগের। আওয়ামী লীগের পক্ষে বহু সুশীল ছিলেন, এই 5 সুশীলদেরকে আওয়ামী লীগ তৈরি করেছে। আওয়ামী লীগের রাজনীতির অনেক ভুল আছে, এবং সেই ভুল এবং সেই অন্যায়গুলি নিয়েও কথা বলা উচিত। আওয়ামী লীগের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে তারা নিজেদের কোনো ত্রুটি দেখতে পায় না। এবং আরেকটা সমস্যা হচ্ছে আওয়ামী লীগ কি করেছিল, এই সুশীল সমাজকে রীতিমতো ট্রল করেছে, রীতিমতো তাদেরকে এক ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করেছে, এবং তারা নিজেদের একদল পেইড সুশীল সমাজ তৈরি করেছিল। এবং এই যে গোটা জাতির মুখ বন্ধ করিয়ে দিয়ে উন্নয়নের শাসন কায়েম করা, এসালামকে ধনী করা, এগুলার খেসারত এখন বাংলাদেশ দিচ্ছে। ব্যাংকে টাকা নাই, টাকা কে নিয়ে গেছে? আওয়ামী লীগের পালা এই চোরগুলি। আর দেশে এই যে বিভিন্ন ব্যবস্থার যে ভয়ঙ্কর অবস্থা, এটা করেছে কারা? ওই আওয়ামী লীগের রেখে যাওয়া দলীয়করণের সংস্কৃতি। এবং আওয়ামী লীগ এই ধরনের কাণ্ড কারখানা করে রেখে গিয়েছে যে এরপরে যারা এসেছে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি করে করছে। এটাই তো স্বাভাবিক। আপনি ভালো কাজ, এটার যে সংখ্যা, এটা বাড়ানো খুব কঠিন, কিন্তু খারাপ কাজের সংখ্যা বাড়ানো খুবই সোজা। আপনি খারাপ কাজ করলেই হবে, যে কোনো খারাপ কাজ, আপনি যা খুশি একটা খারাপ করেন, এটা বাড়তে থাকবে। ভালো করতে গেলে কিন্তু আপনাকে রীতিমতো পরিশ্রম করে ভালো কাজ করতে হয়, খারাপ কাজ করতে পরিশ্রম করতে হয় না। আপনি 5 বছর ধরে একটা বাড়ি বানালেন, একটা লোক গিয়ে এক মুহূর্তে সেটাতে আগুন দিতে পারে, কিন্তু বাড়িটা কিন্তু এক মুহূর্তে তৈরি করতে পারে না। আপনার কথার সঙ্গে অবশ্যই সম্পূর্ণ একমত। এবং ওই সময় আমরা সরাসরি বলেছি যে এক শ্রেণীর যে সুবিধাবাদী অলিগার্ক গোষ্ঠী তৈরি হয়েছিল, বিশেষ সুবিধাভোগী সাংবাদিক শ্রেণী তৈরি হয়েছিল, আমলাদের মধ্যে মানে কি বলে একটা যে চরম চরম স্বেচ্ছাচারী একটা আমলা শ্রেণী গোষ্ঠী তৈরি হয়েছিল। সবই আমরা জানি, এগুলো এগুলো কোনো মানে বিন্দুমাত্র কোনো ভুল নেই। তো সেগুলির খেসারত দিতে হবে না? হামের টিকার খেসারত যেমন আমরা এখন দিচ্ছি, আওয়ামী লীগের এই বদমাইশিগুলির খেসারতও তো আমাদেরকে দিতে হবে না। ওটা তো খেসারত দিতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক একই ধারা এখনো বইছে কিনা। এখন যারা সুশীল মানে কথিত সুশীলতা করছে, কথিত মানে একটা সুবিধাবাদী অবস্থায় থেকে তারা পা চাটছে, এটি কেন হতে দিচ্ছে? এটি কেন এখন কারণ এই হবে? সংস্কৃতি তৈরি করা হচ্ছে। আপনি 17 বছর 18 বছর ধরে এই যে সংস্কৃতি তৈরি করেছেন, এটা তো 2 বছরে যাবে না। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, এখনো চলছে কিনা আপনি জিজ্ঞেস করছেন না, আমি আপনাকে উদাহরণ দিই। ক্যান্সার হয়েছে প্রোস্টেটে, এখন সেই প্রোস্টেটের ক্যান্সার নিয়ে 18 বছর চলতে থাকে, মানুষ 20 বছরও আছে, কিন্তু ক্যান্সার আছে। তো এই জন্য এরকম ক্যান্সার সহ বেঁচে থাকার একটা সমাজ তৈরি হয়েছে। এই দুর্নীতির ক্যান্সার, চাটাচাটির ক্যান্সার, এই মিথ্যা কথার ক্যান্সার, এই ক্যান্সার আমাদের সমাজে এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে 17-18 বছরে, যেটা থেকে মুক্তি নাই, এমন অবস্থা তৈরি হচ্ছে। আপনি যাকে ইংরেজি শেখান নাই, আপনি যাকে 16 বছর ইংরেজি শেখান নাই, তাকে কি 6 মাসে ইংলিশ শেখাতে পারবেন? পারবেন না। অন্তত তাকে 3-4 বছর শেখাতে হবে। আপনি যাকে 16 বছর কমোড ব্যবহার করতে শিখান নাই, তাকে আর রাতারাতি কমোড ব্যবহার করা শেখাতে পারবেন? কারণ কমোডের উপর পাতুলে বসতে আরাম, আসলে কমোড ভেঙে যাক। তাহলে সেই ইউনূসের লোকজনই প্রশাসনে বিভিন্ন জায়গায় রয়েছে। আওয়ামী লীগের যে অপসংস্কৃতি, সে তার ধারাবাহিকতা চলবে। তাহলে এই সরকার কি করবে? এই সরকারের আমরা কি এই সরকার এগুলি বদলাবে? আমাদের আশা হচ্ছে এই সরকার এগুলিকে বদল করবে। কিন্তু এই সরকার যেগুলি বদল করবে, সরকারের প্রধান যতই বলছেন না কেন, রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা লোকেরা কিন্তু সেই পরিবর্তনকে রেজিস্ট করছে, বাধা দিচ্ছে। ভারত দিচ্ছে, ভারত যাবে। ভারত যাওয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সরকারের ভেতরে, দলের ভেতরে এবং দলের বাইরে একটি গোষ্ঠী চেপে ধরছে প্রধানমন্ত্রীকে যে না, তোমাকে ভারত যাওয়া যাবে না। এটা এখন ওপেন সিক্রেট। এবং প্রধানমন্ত্রী হয়তো তাদেরকে সামলাতে পারছে না বা তাদেরকে তুষ্ট রাখার চেষ্টা করছে। এখন প্রতিবেশীর সঙ্গেও আমাদেরকে
আমরা যে চোখে চোখ রেখে কথা বলবো, সেই চোখে চোখ রাখার সুযোগটাও তো আমরা পাচ্ছি না। আলোচনার টেবিলে বসে তো চোখে চোখ রাখতে হবে, কিন্তু আমি আপনার সাথে কথাই বলছি না, আমি মুখ ফিরিয়ে নিচ্ছি, তাহলে চোখে চোখ রেখে কথা বলা হবে কিভাবে? চোখে চোখ রেখে কথা বলার এই যে বাক্যটি, এখানেই ভুল আছে। আপনি তো কোনো শত্রুতা করতে যাচ্ছেন না, মুষ্টিযুদ্ধও যাচ্ছেন না, প্রতিদ্বন্দ্বিতাও করছেন না। আপনি কথা বলবেন হাতে হাত রেখে, ঘাড়ে হাত রেখে, কারণ আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান। আপনি কথা বলবেন এমন একটা শারীরিক ভঙ্গিমায়, যে ভঙ্গিমাটা বন্ধুত্বপূর্ণ। আপনি শেক হ্যান্ডস করে কথা বলবেন, আপনি আই টু আই কথা বলবেন। আই টু আই কথা বলে কে? প্রতিদ্বন্দ্বীরা বলে। আই টু আই কথা বলে প্রতিযোগীরা। আই টু আই কথা বলে আপনি দেখবেন মোহাম্মদ আলী আর জো ফ্রেজিয়ার, তাই না? এটা তো কূটনীতির ভাষা না, চোখে চোখ রেখে কথা বলতে হবে। আপনি সবার সাথে চোখে চোখ রেখে গিয়ে কথা বলবেন? যান না, ট্রাম্পের সাথে একটু চোখে চোখ রাখেন দেখি, গু বের হয়ে যাবে। তাহলে বিএনপি সরকার সম্বন্ধে আপনার তাহলে কি মানে মন্তব্যটা কি হবে? তারা কি বিশেষ কোনো গোষ্ঠীকে খুশি রাখতে গিয়েই তাদের সক্রিয়তা হারিয়ে ফেলবে? বিএনপি চেষ্টা করছে, কিন্তু বিএনপি এমন একটা দল, বিএনপি খুবই ইনক্লুসিভ। বিএনপিতে বহু মত ও পথের লোকেরা আছে। ফলে বিএনপি কে সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করতে হয় আমার বিশ্লেষণে, সেটা হচ্ছে বিএনপির যে কোনো সিদ্ধান্ত তারা নিজেদের মধ্যে অনেক তর্কাতর্কি হয়, এবং যে কারণে একটা ভালো সিদ্ধান্ত অনেক সময় ডিলেড হয়ে যায়, দেরি হয়ে যায়। তাদের ভিতরে বিভিন্ন সিম্প্যাথাইজাররা আছে, তাদের ভিতরে এমন লোকেরা আছে যারা জামাতকেও ভালোবাসে। ফলে আপনি দেখেন, জামাত বিএনপি কে বলে এইটা না করে আপনি ইন্ডিয়া যেতে পারবেন না। জামাতের এনসিপিটা বলার কে? সরকার চালায় বিএনপি। ইন্ডিয়া যাবে না, বার্মা যাবে, থাইল্যান্ড যাবে না, হংকং যাবে, এটা ডিসাইড করবে বিরোধী দল। কিন্তু তারা এমন বিষয়ে কথা বলে যে তাদের অনুমতি নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে কোনো না কোনো দেশে যেতে হবে, তাদেরকে খুশি না করে যেতে পারবে না কোথাও। নাহিদ ইসলামের নাই দেশ সে জমিদার, নাই জমি সে জমিদার, মানে নাই পাতা সে বৃক্ষ। নিজের নাই 6টা আসন, জামাতের কোলে বসে আসন পেয়েছে। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে বলে এই শর্ত পূরণ না করলে আপনি কোথাও যেতে পারবেন না। তারই বরং নেওয়া দরকার যে সে সকালবেলা উঠা কি বলবে আর কি বলবে না। সে জামাতের অনুমতি নিয়ে চলে, আর সে কিনা প্রধানমন্ত্রীকে বলে যে আপনি এই কাজ না করলে আপনি ভারত যেতে পারবেন না। এখন তারা তো হুঙ্কার ছাড়বে, তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, কিন্তু সরকারের কাজটি কি? সরকারের কাজ হচ্ছে সকল এই ধরনের উস্কানি কিংবা সকল ধরনের প্রভাব বিস্তারের চেষ্টাকে ভালো করে সুচিন্তিত ভাবে চিন্তা করে কোনটা দরকার এবং কোনটা দরকার না সেটা ঠিক করা, এবং মানুষের জন্য যা প্রয়োজন সেটা করা। কারণ তাদের থিওরি তারা দিয়েছেন, তাদের থিম তারা দিয়েছেন সবার আগে বাংলাদেশ। সবার আগে যদি বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশের স্বার্থ যেখানে সেখানে সরকারকে যেতে হবে, সরকার সেটা করবেন। আর ইউনূসের জঞ্জাল পরিষ্কার করবেন, আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করবেন, এটা তো মানুষের একটা আশা আকাঙ্ক্ষা। কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে যে ধরনের শক্তিশালী সিদ্ধান্ত নেওয়া দরকার, সেইটা ক্ষেত্র বিশেষে পরিলক্ষিত হচ্ছে না। বিএনপির যে 31 দফা, সে 31 দফাতেও উল্লেখ রয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতিও যেটি উল্লেখ রয়েছে যে প্রশাসনের সব জায়গায় মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ যা করে গিয়েছিল, বরঞ্চ তার সেই সব জায়গা থেকে কোনো কোনো ক্ষেত্রে আরো বেড়ে গেল অনিয়মের মাত্রাগুলো এবং ক্ষমতার অপব্যবহার গুলো। যেভাবে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, যেভাবে বিভিন্ন সংস্থার প্রশাসক দেওয়া হচ্ছে দলীয় লোকদেরকে, এই জায়গাটা থেকে আপনি কি বলবেন? মানে তাহলে আমরা আওয়ামী লীগ নিয়ে যে খারাপ কথা বলছি, আওয়ামী লীগের চেয়ে কুকীর্তি করা, মানে আওয়ামী লীগের চেয়ে বেশি কুকীর্তি করা খুব কঠিন। কারণ আওয়ামী লীগ একদিকে কুকীর্তি করেছে, আবার 15 বছরের বেশি সময় ধরে করেছে, মানে 15 বছর ধরে নিয়মিত কুকীর্তি করেছে। আওয়ামী লীগের চেয়ে বেশি কুকীর্তি করা খুবই কঠিন। আওয়ামী লীগকে সিম্প্যাথি দেখানোর কোনো সুযোগ নাই। ডক্টর ইউনূস কিন্তু 1.5 বছরের শাসনে অনেক কিছু ছাড়িয়ে গিয়েছিল মানুষের মধ্যে। ডক্টর ইউনূসের সাথে আপনি তুলনা করতে পারেন, কিন্তু দলীয়করণের কথা যদি আপনি বলেন, দলীয়করণ হতে পারে, কিন্তু বহু দলে মেধাবী লোক আছেন, তো দলের মেধাবীদেরকে দিলে তার কোনো অসুবিধা ছিল না। কিন্তু মেধার ক্রাইটেরিয়া কি, কোন যোগ্যতা এবং মেধা আপনি মেধা হিসেবে বিবেচনা করছেন, এটার উপর নির্ভর করে মেধার শাসন হবে কি হবে না। এখন আপনি যদি মেধার সঙ্গে দলের সম্পর্কের যুক্ত করেন যে দলেও থাকতে হবে, মেধাবীও হতে হবে, তাহলে আপনি অধিকাংশ মেধা হারাবেন। অধিকাংশ মেধাবী লোকের কোনো দল থাকে না।
তারা যে কোনো সময় যে কোনো কিছুই যেটা মেধা সেটা দিয়ে বিবেচনা করেন। এখন মুশকিল যেটা হয়েছে যে অধিকাংশ ক্ষেত্রে দলের সংশ্লিষ্টতা বেশি প্রাধান্য পাচ্ছে মেধার চাইতে, এবং এটা যদি হয় তাহলে দিনের শেষে জনগণ সাফার করে, আর তারপরে সাফার করে দল নিজেই, কেননা দল তার যে ডেলিভারেবল সেটা দিতে পারে না বা দেরি হয়, এবং সেই কারণে জনগণের সাথে সম্পর্ক খারাপ হয়। অতএব মেধাভিত্তিক শাসন এটা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অনেক ক্ষেত্রে দলের সঙ্গে একটা বচসা কিংবা দলের সঙ্গে একটা তর্কের সৃষ্টি হতে পারে। এই জায়গাটা বিএনপি নেতৃবৃন্দ কিভাবে হ্যান্ডেল করেন এটা দেখার বিষয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমার শেষ প্রশ্ন, যে তাহলে আওয়ামী লীগের প্রতি যে এত অভিযোগ আমাদের, যারা ফ্যাসিবাদী হিসেবে আখ্যা দিচ্ছেন নানান কারণে, সেই নানান কারণের মধ্যে তো এটিও একটি বিষয় যে দলীয়করণ, সর্বত্র দলীয়করণ ঘটেছিল। তা এখনো তো সে সর্বত্র দলীয়করণ, তো পার্থক্যটা কি হচ্ছে? এখনো দলীয়করণ আছে, যে এটা হচ্ছে ধারাবাহিকতা। আমি আপনাকে এই উদাহরণটা আগেও একবার দিয়েছি। আওয়ামী লীগ এগুলা শিখিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে টিউটর অফ দ্য নেশন। যত ধরনের খারাপ জিনিস আসছে এগুলা তারা শিখিয়েছেন, হাতে কলমে করেছেন, প্রমাণ দিয়েছেন, এবং এগুলা করে যে বেনিফিট হয় সেটা দেখিয়ে গিয়েছেন। এগুলা করলে তো বেনিফিট হয়, লাখ লাখ কোটি কোটি টাকা আয় করা যায়, যে কোনো সময় দেশ থেকে শত কোটি টাকা ব্যয় করে পালিয়ে যাওয়া যায়, সেখানে গিয়ে রাজার হালে থাকা যায়। এই ধারাবাহিকতাকে বন্ধ করার জন্য যত ড্রাস্টিক অ্যাকশন নেওয়া দরকার সেই অ্যাকশনের জায়গাতে কেউই যেতে পারছে না। এটা যেতে পারতো একমাত্র ইউনূস, কারণ ইউনূসের কোনো দলের প্রতি তার লয়ালটি বা তার দলের প্রতি তার কোনো দায় ছিল না, তার তো দল নাই। তো উনি তৈরি করতে পারতেন মেধাবীদের দল। উনি কি তৈরি করলেন? উনি তৈরি করলেন সার্জিস আর হাসনাতদের দল, উনি তৈরি করলেন নাহিদ ইসলামের দল, উনি তৈরি করলেন প্রেস উইং এর কতগুলি মিথ্যাবাদীর দল, উনি তৈরি করলেন ইউনুস সেন্টার থেকে নিয়ে এসে লোকজন দিয়ে একটা দল, উনি তৈরি করলেন ওনার উপদেষ্টাদের দল যারা কিনা নানান রকম উল্টাপাল্টা কাজ করে এবং কথাবার্তা বলে, এবং উনি তৈরি করলেন নিজের একটা দল যে দল সারাদিন তাকে তোষামোদী করে। তো এই কাজটা তো উনি করতে পারতেন, আপনি সেটা তো উনি করেন নাই। আর এখন বিএনপি যে লেগেসি বহন করছে, এই লেগেসি তো ব্যুরোক্রেসির লেগেসি। এই ব্যুরোক্রেসির মধ্যে লোক আছে ভিন্ন মতের, এই বিচার ব্যবস্থার লোক আছে ভিন্ন মতের, এবং যদি তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে চায় বা রাজনৈতিক প্রতিশ্রুতি সেটা করতে গেলে তারা মেধাবী খুঁজছেন, কিন্তু 17 বছরে তো আওয়ামী লীগ কোনো মেধাবীকে নিয়োগ দেওয়া যায় নাই। কিন্তু যে দলীয়করণের কথা বলা হচ্ছে, যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এগুলো কিছু আওয়ামী লীগ শিখিয়ে গিয়েছে? এর আগে কখনো দলীয়করণ ছিল না, দুর্নীতি ছিল না, ছিল। সবচেয়ে কম দলীয়করণ কে করেছিল জানেন? এটা বললে আপনি দুঃখ পাবেন। সবচেয়ে কম দলীয়করণ করেছিল এরশাদ। দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, এটা সত্য কথা, যাকে আমরা স্বৈরাচার বলি। যেটা সত্য সেটা তো বলতে হবে। আমি তো এরশাদকে পছন্দ করি নাই, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা গণতন্ত্র চেয়েছি, আমরা ভেবেছিলাম ওই কমটাই অনেক বেশি, সেটা ভেবে আমরা ভেবেছিলাম গণতন্ত্র আসবে। তো প্রথম প্রতিশ্রুতি কি ভঙ্গ হলো? কোন গণতান্ত্রিক সরকার রেডিও টিভিকে স্বায়ত্তশাসন দিল না, গণমাধ্যমকে স্বাধীনতা দিল না, অথচ 3 জোটের রূপরেখার মধ্যে ছিল যে গণমাধ্যম স্বাধীন হবে। আমি যখন গণমাধ্যমে কাজ করতে আসি আমার নিশ্চিত ক্যারিয়ারকে দূরে ঠেলে কেন এসেছিলাম? কারণ আমি বিশ্বাস করতাম যে গণমাধ্যম স্বাধীন হবে এবং সেই স্বাধীন গণমাধ্যমে আমরা কাজ করতে পারবো। সেই গণমাধ্যমের দেখা আমি আমার এই পরিণত বয়সে এসে তো পেলাম না। তো এই প্রতিশ্রুতি ভঙ্গ কে করেছিল? এই রাজনৈতিক নেতৃবৃন্দরাই করেছিল। আর এই গত এরশাদের পতনের পরে সবচেয়ে বেশি সময় দেশ শাসন করেছে কোন দল? তো এটার দায় নিতে হবে না আওয়ামী লীগকে? আওয়ামী লীগ 15 বছরে যেই অপকর্ম করেছে, যে দলীয়করণ করেছে, যে সে অপকর্ম তো রাতারাতি দূর হবে না, এবং আমি সেটার উত্তর দিয়েছি পান্না আপনাকে, যে এটা দূর করার ক্ষেত্রে যে বাধাগুলি, সেই বাধাগুলি কোথায়? সেই বাধাগুলি আওয়ামী লীগ তৈরি করে রেখে গিয়েছে। এই দুর্নীতির রাজত্ব থেকে দেশকে নীতির রাজত্বে নিয়ে আসার জন্য যা করা দরকার সেটা আওয়ামী লীগই করে রেখে গিয়েছে। আওয়ামী লীগ যখন অভিযোগ করে যে সার্জিস হাসনাত সহ বহু লোক গুপ্ত ছিল এবং তারা এই গুপ্ত থেকে অনেক অত্যাচার করেছে, তো এই অত্যাচারকে অ্যালাউ করেছিল কে? আওয়ামী লীগই তো করেছিল। এই লোকগুলিকে গুপ্ত থেকে গুপ্ত অবস্থায় অত্যাচার শিখানো কে করেছিল? এখন এরা বের হয়ে এসে আওয়ামী লীগের উপরই তাদের শিক্ষা কাজে লাগাচ্ছে, বাপের বাসা কামড় দিচ্ছে। তো তাতে কি? এই কামড়ানো কে শিখিয়েছিল? তো এইটার দায় নিতে হবে না? এখন আপনি যদি বলেন এটাই কি চলবে, এই চালানোর ব্যবস্থা তো করে গিয়েছেন না। কিন্তু আমি একটা এক্সাম্পল দিই, যে আমার সন্তান খারাপ, আমার সন্তান এলাকায় নানান ধরনের অপকর্ম করছে, কিন্তু আপনার সন্তান যখন এইসব অপকর্মে জড়িয়ে যাবে তখন কি এই আমার সন্তানের উপরেই দোষ দিবেন? আপনার সন্তানের কোনো দোষ থাকবে না? হ্যাঁ, কারণ হামের জীবাণুই তো দোষ, নাকি যে হামে আক্রান্ত হইলো তার দোষ? হামের জীবাণু আপনি প্রডিউস করেছেন,
অথবা আপনি দোষ নিবেন। আমার বাচ্চা আক্রান্ত হচ্ছে, আমি তারা বাঁচানোর জন্য কি করবো জানেন? আপনার বাচ্চার সাথে মিশতে দিব না। তাতে করে তো আপনার বাচ্চা ভালোই যাচ্ছে না। তো ঘটনাটা তো এটাই ঘটেছে। হামের জীবাণু তো আমি না, হামের জীবাণু হচ্ছে উনি। তো উনি হামের জীবাণু ছড়িয়ে রেখে যদি যান, তাহলে কি ঘটনাটা ঘটতে পারে? তো এই দুর্নীতির জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন, দুঃশাসনের জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন, দলীয়করণের জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন। আমি একটা উদাহরণ দেই। স্বাধীনতা চিকিৎসক পরিষদ নামে তাদের একটা পরিষদ ছিল, সেই পরিষদের কোনো নির্বাচন হতো না। উনি নিজে সিলেক্ট করতেন কে হবে নেতা, কে হবে উপনেতা। এই নেতা উপনেতাদেরকে উনি সিলেক্ট করতেন। এদের অতীত রেকর্ড হচ্ছে ডাইল খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এরকম লোক। ভালো কথা, ডাইল খোরকে উনি দিয়েছেন, নো প্রবলেম। সব ঠিক আছে, শিখে গেছে, এটিও অস্বীকার করার কিছু নেই। আমলাতন্ত্রের মধ্যে এটি চর্চা চলছে এবং সেই জায়গা থেকে বেরোনো যাচ্ছে না। কিন্তু আমি পরিবার যে উদাহরণ দিয়েছি, আমি বিএনপি যে বর্তমান যে অবস্থা দলীয়করণের, সেই জায়গাটা শুধু আমি বলতে চাচ্ছি যে এটা তো বিএনপি ইচ্ছা করলেই দলীয় হাইকমান্ড থেকে বা নীতি নির্ধারণ যে পর্যায়ে যারা আছে ইচ্ছা করলেই যে জিনিসটা হয় না, এটা আমি আপনার কাছে ব্যাখ্যা করেছি। ইচ্ছা করলেই জিনিসটা হয় না, একটা দল এটা করতে পারে না, দলের অনেক প্রতিবন্ধকতা থাকে, এটার জন্য অপেক্ষা করতে হবে। ইচ্ছা করলেই হয় না। ইচ্ছা করলে যে হয় না, এটা আওয়ামী লীগ এসে আমাদেরকে এই গল্পটা শুনিয়েছিল যে ঠিক আছে এইবার পারি নাই, আরেকবার ভোট ছাড়া নির্বাচিত হয়ে পারবো। প্রত্যেকবার এই গল্প দিত, জিরো টলারেন্স, এই শব্দটা আবিষ্কার করেছিল আওয়ামী লীগ। তো ইচ্ছা করলে হয় না, কিন্তু